আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজকে আলোচনার পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে, এবং আজকে আমরা বসতে যাচ্ছি কর নিয়ে অনেকগুলো কথা এখানে বলবো এই বসার মধ্য দিয়ে। এবং বলাই হয় যে কর নিয়ে তো নানা ধরনের প্রশ্ন রয়েছে, যে পরিমাণ কর বাংলাদেশে আদায় হবার কথা, সেই আয়করের কথা বলছি, সেই পরিমাণকে আদায় হচ্ছে, এটাই একটি মোটা দাগের প্রশ্ন। কিন্তু এটাকে যদি আরও একটু বিশ্লেষণ করা যায়, ছোট ছোট হাজারো প্রশ্ন বের হয়ে আসে, কেন পারছি না আদায় করতে। এবং প্রত্যেকটা অর্থ বছর শেষে দেখা যায় যে কর ছাড় কতটুকু হলো সেটা নিয়ে বেশ কথা হয় কতটুকু কর ভর্তুকি দেওয়া হলো, নানাবিধ বিষয়ে। কর ব্যবস্থাপনা নিয়েই বা কথা কম হয় কোথায়, অনেক বেশি কথা ওখানটাতেও হয় যে সত্যিকার অর্থেই ব্যবস্থাপনা সেভাবে করা হয়েছে কিনা, বাংলাদেশের প্রান্তিকে কর আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে কিনা, নাগরিক সচেতনতা রয়েছে কিনা, যাদের কর দেবার কথা তারা কোনোভাবে করটা না দিয়ে অন্যভাবে সেই ফাঁক ফোকর খুঁজে বের হয়ে যাচ্ছেন কিনা, যারা সেই ফাঁক খুঁজছেন তাদেরকে ফাঁক খুঁজতে অন্য যারা রয়েছেন একদম এই বিষয়ে বিশেষজ্ঞ তারা সাহায্য করছেন কিনা, এরকম অনেক প্রশ্ন। আপনারা যারা বসে আছেন এখন টিভি সেটের সামনে, আপনাদের মনেও হয়তো এর থেকেও আরও অনেক প্রশ্ন জড়ো হয়ে আছে। আমরা খুঁজবার চেষ্টা করি কোনো উত্তর মেলে কিনা, সেই জায়গাটায় আজকে শুরু করতে যাচ্ছি। এবং যাদেরকে পেয়েছি আমি শুরুতেই আপনাদের সাথে আলাপ করিয়ে দিব। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, এদিক থেকে শুরু করলে সদস্য এনবিআর, প্রেসিডেন্ট কাস্টমস ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল, রয়েছেন মাঝে স্নেহাশিস বড়ুয়া, FCA পার্টনার স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানি, এবং সর্বডানে উপস্থিত হয়েছেন দৌলত আক্তার মালা, বিশেষ প্রতিনিধি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। 2023-24 অর্থাৎ এই বিদায়ী অর্থ বছর, এই অর্থ বছরে যে চিত্রটা দাঁড়াচ্ছে, যে ভাবা হচ্ছে যে এখানে কর ছাড়টা দাঁড়াবে 1,78,241 কোটি এরকম, এবং ভর্তুকিটা যদি যোগ করা হয় তাহলে পরিমাণটা দাঁড়াবে 2,89,288 কোটি টাকা। এই যদি হয় চিত্র, তাহলে সেটা আমরা IMF-এর যে কর ছাড় তুলে দেওয়ার শর্ত, সেটার সাথেই বা কতটা মিলছে, কি কাজটা এই জায়গাটায় হচ্ছে? আপনি একটা জিনিস সবসময় আমাদের চিন্তা করতে হবে যে সবার আগে কিন্তু আমাদের দেশ, এবং জাতীয় রাজস্ব বোর্ডের মূল কাজ হলো রাজস্ব আদায় করা, এবং একই সাথে কিন্তু দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য যে আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে এবং সরকারের যে রাষ্ট্রীয় যে এজেন্ডা আছে তার সাথে তাল মিলিয়ে কিন্তু তার পলিসিগুলো ঠিক করা, বা ট্যাক্স পলিসিগুলো, ভ্যাট পলিসিগুলো ঠিক করা। তাই এক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা যে সমস্ত জায়গায় আর কর অব্যাহতি দিচ্ছি বা আমরা ভ্যাট অব্যাহতি দিচ্ছি, সেই জায়গাগুলো এমনভাবে করা হচ্ছে যেগুলো আসলে দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িত, এবং দেশের কৃষি অর্থনীতি অথবা শিল্পের পিছিয়ে পড়া জায়গা এগুলোর সাথে। তো এগুলোতে আমরা যেগুলো দীর্ঘকাল করে দিয়ে আসছি সেগুলো কিন্তু আমরা রাতারাতি আমরা তুলে দিতে পারবো না, এটা সম্ভাবনা। তাই যেটা করা হচ্ছে যে এইবারে আপনি দেখবেন যে এইবারে আমরা কিছু কিছু জায়গায় কিন্তু আমরা চেঞ্জ আনা শুরু করেছে। যেমন আমাদের যে অর্থনৈতিক অঞ্চলগুলো ছিল বা হাইটেক পার্কগুলো ছিল, তাদেরকে যে কিছু সুবিধা দেওয়া হয়েছিল সেই সুবিধা থেকে কিছু কাটিল করা হয়েছে। একটা এক্সাম্পল যেমন আমি দিতে পারি, যেমন আপনার ক্যাপিটাল মেশিনারির উপর তাদের আগে কোনো ট্যাক্স দিতে হতো না, কিন্তু এইবার 1% ভ্যাট ধরা হয়েছে, যার ফলে এটার একটা ইম্প্যাক্ট আসবে। আবার তাদের 10 বছর প্রাথমিকভাবে গ্রো করার জন্য একটা ট্যাক্স এক্সেম্পশন পিরিয়ড দেওয়া হয়েছে, তাই সেই পিরিয়ডটা শেষ হলে সেটা কিন্তু আর বাড়ানো হবে না। তাই এই বিষয়গুলোকে আমরা ওভাবে, যেমন আমি IMF-এর কথা যদি বলি, যে তারা যেহেতু আমরা এখন একটা ডেফিসিট বাজেট করি, স্বাভাবিকভাবেই আমাদের রিজার্ভ যে অবস্থা সব কিছু মিলিয়ে আমরা আমাদের পলিসি গাইডলাইন অনুযায়ী সবসময় একটা প্রেশার থাকে, কিন্তু ওই প্রেশারটাকে আমরা দেশের অর্থনীতির জন্য যতটুকু দরকার সেইটাকে মাথায় রেখে যে জায়গায় আমরা আস্তে আস্তে
আমরা কর অব্যাহতিটা তুলে দেওয়া যায় সেভাবে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে। আপনি যেভাবে ব্যাখ্যা করলেন আমার যদি বুঝতে ভুল না হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা টাকা ঋণ করেছি IMF এর কাছ থেকে, সেক্ষেত্রে তাদের শর্ত আমরা হয়তো মানবার চেষ্টা করব, কিন্তু তারপরও সবার আগে দেশের ভাবনাটা ভেবে সেটা যতটুকু সেই মানার জায়গাটা সমন্বয় করা যায়। আপনার ব্যাখ্যাটা আমি এভাবেই বুঝতে পেরেছি, আমি জানি না ভুল হলে আপনি সেরে দিবেন। স্নেহাশিস বড়ুয়া, আপনার কাছে একটু আসতে চাই। এই যে কথাগুলো তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার মানে আমাদের এই কর ছাড়টুকু দিতে হবে, না হলে আমাদের চলছে না, মানে এটা খুব বেশি ম্যান্ডেটরি। কিন্তু যখন সেই টার্গেটটা দাঁড়ায় যে NBR এর কাছ থেকে 4,80,000 কোটি টাকা, সেইটা তাহলে কি ভাবনা থেকে রাখা হয়? কারণ সবসময় বলা হয় যে বাজেটটা ব্যয় নির্ধারণ করে তারপর আয়ের উৎসগুলো খোঁজা হয়, সেই জায়গায় সমন্বয়টা যদি একটু তুলে ধরতেন। প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি মানে স্যার যেখানে এক্সপ্লেইন করার চেষ্টা করেছেন যে IMF অফকোর্স ইজ এ ডেভেলপমেন্ট পার্টনার ফর বাংলাদেশ অ্যান্ড ফর মেনি কান্ট্রিজ আউটসাইড বাংলাদেশ আর কি, তারা তো অনেক দেশেই এই নীতি সহায়তাগুলো মানে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সগুলো তারা দিয়ে আসছে। এক্স্যাক্টলি। তো অ্যাজ এ কান্ট্রি আমাদেরকে ভাবতে হবে যে আসলে আমাদের কোন কোন জায়গায় ছাড়গুলো দরকার, সেই যৌক্তিক ছাড়গুলোতে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে মানে গণমানুষের উপরে যেন বার্ডেনটা না বাড়ে। আবার এটাও মাথায় রাখতে হবে যে ধরেন আমরা যদি বেশি ছাড় দিই তাহলে সেই ক্ষেত্রে 4,80,000 কোটি টাকা যে টার্গেটটা রাখা হয়েছে এটা কেন, এটা সরকার যেন তার খরচটুকু চালাতে পারে, মানে অপারেটিং এক্সপেন্ডিচারগুলো চালাতে পারে, এবং সাথে সাথে যদি কোনো সারপ্লাস থাকে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারগুলো যেন আরও চালানো যায়। তো এই জন্য আমরা যদি মানে এভাবেই চিন্তা করি, হ্যাঁ IMF চেয়েছিল হয়তো আরও বেশি আপনার এক্সামশনস তুলে দেওয়া হোক। তো স্যার যেভাবে বলেছেন যে হয়তো যেখানে যেখানে দরকার সেখানে আমাদেরকে এক্সামশনসগুলো রাখতে হবে দেশের মানুষের স্বার্থেই। জি জি, সেই কারণে এইভাবেই আসলে রাখতে হয়। কিন্তু যখন আমি যেটা আপনার কাছে আরেকটু স্পষ্ট হতে চেয়েছিলাম, এটা NBR এর পক্ষ থেকে যদি বলি যে NBR এর আমাদের এখানে বিভিন্ন সময় যে NBR এর দায়িত্ব পালন করেছেন একদম NBR এর শীর্ষ পর্যায়ে, তারা বলে থাকেন যে NBR এর সাথে কোনো ধরনের কথা না বলে সাধারণত এই যে একটা চাপিয়ে দেওয়া হয় যে NBR কে এত আদায় করতে হবে, সেইটা আসলে কতটা যৌক্তিক? আসলে এটা যেহেতু আসলে NBR এর দায়িত্ব, এখানে স্যার হয়তো আরো ভালো বলতে পারবেন যে কতটুকু চাপিয়ে দেওয়া হয়। তিনি বলতে পারবেন, আপনি বাইরে থেকে কি ভাবছেন? আমরা যখন বাইরে থেকে জিনিসটা দেখি, আপনি দেখুন গত বছর যে আমাদের যে কালেকশন টার্গেটটা ছিল 4,10,000 কোটি টাকা, সেখান থেকে আমাদের এখন হয়েছে কত, 4,80,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা বেশি। তো এই ক্ষেত্রে আপনি নর্মালি যদি ইনফ্লেশনের কথাও চিন্তা করেন, ইনফ্লেশনটাও কিন্তু আমাদের একটা ডাবল ডিজিটের কাছাকাছি, কিন্তু যেটা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স লেস দেন আপনার 10%। তো সেই হিসেবে যদি চিন্তা করেন যে আপনার যে চাপিয়ে দেওয়ার যে জিনিসটা বলছেন এটা অনেকটা কাছাকাছি, মানে আপনি যদি 10% থেকে বাদ দেন বাকিটুকু হচ্ছে রিয়েল গ্রোথ, মানে আপনি রিয়েল কালেকশন টার্গেট ফর NBR। তো এখানে আমরা যেটা দেখেছি চাপিয়ে দেওয়ার থেকেও আমরা যখন স্টাডিগুলো দেখি, বিশেষ করে 2025 সালের যে টার্গেটটা আছে এর মধ্যে বেশ কয়েকটা জায়গায় আছে, যেমন আমাদের যে সমস্ত জায়গায় কর ছাড় উঠানো হয়েছে সেখান থেকে কিছু ট্যাক্স আসবে, ঠিক তেমনি আমরা দেখেছি কমপ্লায়েন্স বৃদ্ধির মাধ্যমে আপনার এডিশনাল কিছু ট্যাক্সেস কিন্তু কালেকশনস হবে কমপ্লায়েন্স বৃদ্ধির মাধ্যমে। এছাড়াও আরও কত জায়গায় হয়তো গুরুত্বপূর্ণ জায়গায় পরিবর্তনগুলো আনা হয়েছে, যেগুলোর মাধ্যমে একটা পরিবর্তন দিয়ে হয়তো আপনার এরকম 10-12 হাজার কোটি টাকা রাজস্ব আহরণ হবে। সো চাপিয়ে দেওয়া হলেও আমি মনে করি যে টার্গেটটা দেওয়া হয়েছে আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে সে তুলনায় 4,80,000 কোটি টাকা কালেকশনস ইজ নট এ ভেরি লার্জ অ্যামাউন্ট আর কি, ইন মাই ওপিনিয়ন। কিন্তু সেটা আসলে এখন যে যদি বলি সিস্টেম রয়েছে আগের বিদেয়ী অর্থ বছর যেটা সেদিকে তাকাই বা তারও আগের অর্থ বছরগুলোতে, তাহলে সবসময় ঘাটতি থেকে যায়, সেখান থেকে সেটা আসলে অনেক বেশি সহজ কিনা সেটাই একটু দৌলত আক্তার মালা আপনার কাছে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। এটা খুবই একটা সময় উপযোগী আলোচনা আমি বলবো, যেহেতু এখন বাজেট মাত্র প্রস্তাব করা হয়েছে এবং এটা যদি সংসদে পাশ হয় তাহলে ওটা জুলাই 1 থেকে আসতে যাচ্ছে। আপনি যেটা বললেন আপনি যথার্থই বলেছেন যে আসলে একটা ঘাটতি থেকে যায়, যেমন ইকোনমিস্টরা বলছেন, আমরাও বুঝতে পারছি যে 40,000 থেকে 30,000 থেকে 40,000 কোটি টাকার মতো একটা ঘাটতি থাকবে গত অর্থ বছরের, এই অর্থ বছরের টার্গেট, রেভিনিউ টার্গেট, এবং আগামী অর্থ বছরে যেটা 4,80,000 কোটি টাকা ধরা হয়েছে সেখানেও বলা হচ্ছে যে এখানেও হয়তো 30 থেকে 40,000 কোটি টাকা একটা ঘাটতি থেকেই যাবে। তো আসলে টার্গেট যা সেট করা হয় সেটা কিন্তু রিভাইজডের উপরে গ্রোথটা এস্টিমেট করে 11.75% মোস্ট প্রবাবলি। তো যেটা হয় যে রিভাইজ টার্গেটটাই কিন্তু NBR এর পক্ষে আদায় করা কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে অ্যাকচুয়াল গ্রোথ, যেমন আমরা সবসময় বলি হাসি তামাশা করেই বলি যে NBR কে 30 মাইল গতিতে
মানে 30 মাইল গতিতে দৌড়াতে হবে। তার মানে গতিটা হবে এরকম। হ্যাঁ, তো আসলে আপনি যেটা বলেছেন যে রেভিনিউ টার্গেট একটা শর্টফল থেকে যায়, কিন্তু এটাও তো ঠিক যে টার্গেট কিন্তু সবসময় বাড়িয়েই ধরতে হয়, কারণ আপনি যদি টার্গেটটি কম ধরেন তাহলে আপনি সেটার জন্য এফোর্ট এবং মানে চেষ্টা আপনার কিভাবে থাকবে। তবে রেভিনিউ টার্গেটের বিষয়ে আমার কাছে মনে হয় যে এটা যেহেতু একটা প্রতি বছরই শর্টফল থেকে যায়, তো এটা একটু যদি এনবিআর সাথে কথা বলে র্যাশনাল করে যদি এটা একটা নির্ধারণ করা যায়, এটা হতে পারে একটা অ্যাডভাইজারি বোর্ড, হতে পারে ইকোনমিস্ট, প্রাইভেট, পাবলিক সেক্টর একসাথে। কারণ হয় কি, রেভিনিউ টার্গেট যখন বেশি থাকে এবং ইকোনমিতে যখন মানে বর্তমানে এক্সিস্টিং ইকোনমি আপনি জানেন যে আমাদের ইনফ্লেশনের প্রেশার এবং ব্যবসা ক্ষেত্রে এনার্জি ক্রাইসিস, ইম্পোর্টে কন্ট্রাকশন আছে, তো ওভারঅল হয় কি যারা এক্সিস্টিং ট্যাক্স পেয়ার তাদের উপরে প্রেশারটা পড়ে যায় রেভিনিউ টার্গেট মিট করার জন্য। তখন এনবিআর এর কর্মকর্তা এবং ট্যাক্স অফিসিয়ালরা ডেসপারেট হয়ে যায় যে আমাকে টার্গেট তো মিট করতেই হবে। ওদিকে ব্যবসার উপরেও দেখা যায় যে যারা ট্যাক্স দিচ্ছেন তাদেরকেই বারবার হ্যামার করা হয় যে আপনাকে আরো ট্যাক্স দিতে হবে, কারণ যেহেতু নেট এখন খুব ওভারনাইট নেট বাড়ানো যাচ্ছে না। তাহলে সেই যে আপনি ডেসপারেট হওয়া বললেন, আপনার মাঝখানে একটু থামিয়ে যুক্ত করি, সেই ডেসপারেট হওয়াটা আসলে একটা তাহলে সুনির্দিষ্ট কারো উপর, যেমন যিনি দিচ্ছেন তার উপরেই আমি হচ্ছি, আর যিনি দিচ্ছেন না তার ব্যাপারে আমি খুবই সহনশীল পর্যায়ে থেকে যাচ্ছে। ব্যাপারটা এরকম কিনা? অনেকটা এরকমই, কারণ হচ্ছে এক্সিস্টিং যেটা আপনি জানেন যে আমাদের ইনফর্মাল ইকোনমি কিন্তু অনেক বড়, প্রায় 85%। তো সেই ক্ষেত্রে এই ইনফর্মাল ইকোনমিকে যতদিন পর্যন্ত আপনি ফর্মাল চ্যানেলে না আনতে পারবেন, যেমন আপনার বিভিন্ন কর ন্যায্যতা নিয়ে কথা হয়, কর ন্যায্যতা কিন্তু 100% তখনই এনশিওর করা যায় যখন একটা আদর্শ একটা পরিস্থিতি বিরাজ করে। আমাদের কিন্তু তা না। আপনি দেখেন মাত্র 41 থেকে 46 লাখ ট্যাক্স পেয়ার রিটার্ন দেয়, মাত্র 30 থেকে 35 হাজার কোম্পানি রিটার্ন দেয়। আসলে বাকিরা কোথায়? বাকিরা যতদিন না আসবে, যতদিন তাদেরকে আনা না যাবে বিভিন্ন পন্থায়, আমি বলবো অটোমেশন হতে পারে, এনবিআর অন্যান্য থার্ড পার্টি ইন্টারভেনশন হতে পারে, ততদিন পর্যন্ত কিন্তু এই কর ন্যায্যতা কিংবা যেটা বলে যে ট্যাক্স জাস্টিস, এটা এনশিওর করা আসলে কঠিন হয়ে যাবে। যেমন বিভিন্ন সময় কথা হয় যে কালো টাকার বিষয়, হ্যাঁ, তারপর ট্যাক্স, মুঠোফোনের ট্যাক্স বাড়ানো। আসলে আমাদের তো দেশের যদি দেশ চালাতে হয় সরকারের তো রাজস্ব লাগবে, রাজস্বটা হঠাৎ করে কোথা থেকে আসবে, আর সেটা না আসলে আমি আমার বাজেটটাই বা কি করে সাজাই, সেটা তো মানে এভাবে তো সাজালে হবে না, এটা তো একদম শেষে গিয়ে আবার সমন্বয়টা করতে হবে, বা যদি বলি যে সমীকরণটা মিলিয়ে দিতে হবে বছর শেষে। সেখান থেকে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান আপনার কাছে আসতে চাই। যেমন করে বলছিলেন স্নেহাশিস বড়ুয়া যে এটা সম্ভব, আমি বলেছিলাম তাহলে কি করে সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কেন টার্গেটে ঘাটতি থেকে যায়, টার্গেটটা ফুলফিল হয় না, কেনই বা সম্ভব না? আপনার কাছে আবার এই জায়গা থেকে শুনতে চাই। আমি মনে করি যে সম্ভব না এটা আমি বলবো না। আপনি যদি একটা ছোট পরিসংখ্যান দেখেন যে 2009-10 যখন এই সরকার প্রথম আসেন, আওয়ামী লীগ সরকার, তখন আমাদের রাজস্ব আদায় হয়েছিল 62,000 কোটি টাকার মতো। এরপরে 22-23 আমরা এটা 3.6 বিলিয়নে আসি, তারপরে আমরা 4 বিলিয়নের উপরে আসি, এখন আমরা কিন্তু 4 বিলিয়নের উপরেই আবার টার্গেট করেছি। তাই বেসিক্যালি যে জিনিসটা হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশন হিসেবে এই পর্যন্ত যত জায়গায় রেভিনিউ আদায়ের জন্য পদায়ন যখন হয়েছে, কোথাও আমি লক্ষ্যমাত্রা অর্জনে ফেল করিনি। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই যে এলটিইউ ভ্যাট, জানেন যে এটা 54% ভ্যাট আদায় করে। মূলত আমি যখন দেখেছি যে যখন আমি শক্ত হই, ভ্যাট সবাই ফাঁকি দিতে চায়, অনেক বড়, আমি নাম প্রকাশ করব না, যেমন তখন হাজার হাজার কোটি টাকার মামলা করা হয়েছে বিভিন্ন মোবাইল কোম্পানিগুলোর অ্যাগেনস্টে, যেটা আমরা মেনলি বিটিআরসি থেকে তথ্য নিয়ে বিভিন্নভাবে আমরা করেছি, এবং টাকা আদায় করতে যে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছি। কিন্তু টাকা আদায় করাটা কিন্তু অনেক কষ্ট, সহজ না, কিন্তু আমাদের সুযোগ আছে, যেহেতু আমরা সবাই একটা প্রবণতা থাকে যে ট্যাক্সটা কম দেওয়ার। তাই একটা যেটা হচ্ছে যে এক্সিস্টিংয়ের মধ্যেও একটা সুযোগ আছে, যেখানে আমরা ট্যাক্স আদায়টাকে আরও ভালোভাবে আমার বিশ্বাস গ্যাপটা কমাতে পারি। আর একটা জিনিস যেটা আছে, যেটা আমাদের মাঠ পর্যায়ে এখন এরা শুরু করেছে এবং এই জিনিসটা খুব দরকার, সেটা হলো কি যে আপনি একজন ভালো, মনে করেন একটা সেক্টর ধরে নেন আপনি একটা সিমেন্ট সেক্টর, এখন সিমেন্ট সেক্টরে সবাই ধরে নেই আমি ট্যাক্স ফাঁকি দেয় না, তাহলে আমরা যে আদর্শ ট্যাক্স পেয়ার যে নিয়মিত ট্যাক্স দেয় তাকে কিন্তু আমরা সোর্স হিসেবে ব্যবহার করতে পারি। তখন আমরা যেটা করতে পারি যে তাকে সাথে বসে যে তোমার এই টোটাল সেক্টরে মার্কেট সাইজ কত, কার মার্কেট শেয়ার কত,
তোমার মার্কেট শেয়ার কত, তোমার মার্কেট শেয়ারে যদি এত ট্যাক্স দেওয়া হয় তাহলে অন্যদের একই সাইজের তাহলে সেখান থেকে কত পাই। এইভাবে কিন্তু একটু ইন্টেলিজেন্ট হয়ে নানাভাবে কিন্তু আমরা ট্যাক্স আদায়ের আমরা চেষ্টা করি। তাই যে জিনিসটা খুব মালাপা যেটা বলেছেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ট্যাক্স নেটের বাইরে যারা আছে এটা নিয়ে কাজ করা। তা আমাদের আয়কর, ভ্যাট এবং এই দুইটা বিভাগ থেকে একটা বড় এবছর চ্যালেঞ্জ থাকবে যে ভ্যাট এবং আয়কর আদায়ের জন্য যারা নেটের বাইরে আছে তাদের নিয়ে কাজ করা। যেমন এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেই যে যারা ব্যবসা করে তাদের একটা ট্রেড লাইসেন্স নিতে হয়। তাই যখন আপনি ট্রেড লাইসেন্স নিচ্ছেন তখন কোনো অ্যাক্টিভিটিসের সাথে আপনি ইনভলভ হচ্ছেন নিঃসন্দেহে। তাই কী পরিমাণ ট্রেড লাইসেন্স আছে তার বিপরীতে কয়জন ভ্যাট দিচ্ছে, কয়জন ইনকাম ট্যাক্স দিচ্ছে, কয়জন দিচ্ছে না, এই পরিসংখ্যানটাও কিন্তু যদি আমরা আপডেট করতে পারি তাহলে এখান থেকেও কিন্তু আমরা একটা পোটেনশিয়াল গ্যাপ অ্যানালাইসিস করতে পারবো যে আমরা কিভাবে রেভিনিউ আনবো। আমি যদি এখানে প্রশ্ন রাখি যে আপনি বলছেন যদি আপডেট করতে পারি, এটা সম্ভব, সেটা কি এতদিনেও কেন মানে হয়নি? এই প্রশ্নটা উঠতেই পারে যে কেন হয়নি। না, একটা বিষয় আপনাকে আমি বলি, আমাদের বাস্তবতাটা হচ্ছে আমাদের জনবল প্রয়োজনের তুলনায় কম ছিল, অফিসগুলো যেভাবে বেশি হওয়া দরকার ছিল তার চেয়ে কম ছিল। এইবার কিন্তু সরকার ইনকাম ট্যাক্সের অনেকগুলো জোন বাড়িয়েছে, নতুন অফিস দিয়েছে, নতুন জনবল দিয়েছে এবং ভ্যাট এবং কাস্টমসেও বেশ কিছু চেঞ্জ আসতেছে। জনবল নিয়ে আইনও নতুন হয়েছে, আমাদের কাস্টমস অ্যাক্টও নতুন হয়েছে, ভ্যাট অ্যাক্টও নতুন হয়েছে। এবং আপনি একটা জিনিস আমাদের মানতেই হবে, এটা একদম আপামর সবাই, যে আমাদের এই যে 4.6% জিডিপির যে ডেফিসিট বাজেট আমরা দিয়েছি, এই ডেফিসিট বাজেটটা যদি আমি রেভিনিউর মাধ্যমে যত বেশি আনতে পারবো দেশের জন্য তত মঙ্গল। কারণ হচ্ছে নাইলে আপনার কি হচ্ছে, আপনি ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছেন, তাহলে যে লোকটা ইন্ডাস্ট্রি করবে সে কিন্তু ব্যাংক থেকে টাকাটা পাবে না। আবার বিদেশ থেকে আপনি ঋণ নিচ্ছেন, আপনি কিন্তু কারেন্সি রিস্ক থাকতেছে, আপনার মনে হচ্ছে আপনি 2% টাকা পাচ্ছেন বা কম সুদে টাকা পাচ্ছেন, কিন্তু যখন ডলারটা ডিভ্যালুয়েশন হয়ে যাচ্ছে আর আপনার কারেন্সি ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে, তখন এফেক্টিভ ইন্টারেস্ট রেটটা দেখা যাবে আমার 20%, 30%ও হয়ে যেতে পারে। তাই এই জায়গাটায় কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ান, ব্যবসায়ী এবং আমরা যারা চাকরিজীবী সবাই কিন্তু একসাথ হয়ে কাজ করতে হবে। এবং আমার কথা হলো যে আমাদের ব্যবসায়ীদের যে কথা বলো যে আমাদের হয়রানি হচ্ছে সেগুলোও যেন না হয়, আর অন্যদিকে ট্যাক্স আদায়টাও যাতে মানে ন্যায্যতার মধ্যে হয়, এই বিষয়গুলো নিশ্চিত করে কিন্তু আমাদের আগাতে হবে। জি, আমি স্নেহাশিস পড়ু আপনার কাছে আসি। এই যে সুযোগ একটা শব্দ কিন্তু ডক্টর মোহাম্মদ মতিউর রহমান করেছেন যে সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা সদ্ব্যবহার হচ্ছে না অপব্যবহার হচ্ছে, এখানেও একটা মোটা দাগে বড় প্রশ্ন একদম সাধারণ মানুষের মধ্যে রয়েছে। পাশাপাশি রেমিটেন্সের ব্যাপারটাও আমি একটু জানতে চাই যে সেখানে যে প্রপার ব্যাংকিং চেইনে আসা, সেখানেও আমরা কতটা সুযোগ তাদের জন্য তৈরি করে রাখি। যদি সুযোগ তৈরি করেই রাখি তাহলে সেই সুযোগ তারা কেন নিচ্ছেন না, তারা কেন হুন্ডি বেছে নিচ্ছেন? আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ মানে আবার এই প্রশ্নটা আসার জন্য। যেহেতু আগে আমি একটু মালা আপা যে আনসারটা দিয়েছে তার সাথে একটু আগে একটু সাপ্লিমেন্ট করতে চাই, দেন হয়তো আমি আপনার এই কোয়েশ্চেনের আনসারটাতে যাব। তো মালা আপা যেটা বলেছেন সেটা হচ্ছে আপনার 30 থেকে 40 হাজার কোটি টাকার মতো আমাদের একটা ঘাটতি হতেই পারে আর কি। কারণ আমাদের এখন প্রায় 2,90,000 কোটি টাকার মতো কালেক্ট হয়েছে 10 মাসে, মানে আমাদের এই যে বছর চলছে সেই 10 মাসে। সো আমরা যে গতিতে আগাচ্ছি, মে এবং জুনে যদি আরও 80,000 কোটি টাকা আমরা কালেক্ট করতে পারি তাহলে হয়তো স্যার আমরা 4 বিলিয়নে যেতে পারবো না, আমরা হয়তো মানে 3.7 মানে 3,70,000 কোটি টাকা পর্যন্ত যখন আসবে তখনও সেটা হবে না। তার মানে আমাদের যদি 40,000 বা 30,000 কোটি টাকার ঘাটতি থাকেই, তাহলে আমরা যে 4,80,000 যেতে চাচ্ছি সেটা কিন্তু আর ওই গ্যাপটা কিন্তু 70,000 কোটি হবে না, তখন সেই গ্যাপটা হয়ে যাবে 1,10,000 কোটি টাকা। তার মানে আমাদের টার্গেটটা হয়ে যাবে আপা যেটা বলেছে 30 মাইল গতিতে। তার মানে আমাদের গত বছর থেকে এই বছরের টার্গেটটা কিন্তু 30% বেড়ে যাবে। এই 30% বেড়ে গেলে স্বাভাবিক এটা যারা আসলে এক্সিস্টিং নেটে যারা আছেন, ট্যাক্স ফাইলার যারা আছেন, ধরেন আমরা যেটা হিসেব বলছি 40 লাখ বা 42 লাখ যারা ট্যাক্স ফাইল করেন তাদের উপরে প্রেশার বাড়বে, যারা 3.5 লাখের উপরে ভ্যাট রিটার্ন দেন তাদের উপরে বাড়বে, মানে যারা দিচ্ছেন তাদের উপরে কিন্তু প্রেশারটা বাড়বেন। তো আপনি যে প্রশ্নটা আসলে আমরা বারবার যেটা আসছে, আসলে নেট না বাড়ালে, আমরা যদি যে নেটের কথা বলছি ট্যাক্স নেট যদি আমরা না বাড়াই তাহলে কখনোই কিন্তু আপনার এই সাম্যতা বা ন্যায্যতা এটা কিন্তু প্রতিষ্ঠিত হবে না। এবং আমরা দেখেছি অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, যেটা স্যারের উদাহরণ যেহেতু দিয়েছেন সেই জায়গায় আমি একটু হাত বলতে চাই, যে ধরুন একজন ব্যক্তি ট্রেড লাইসেন্স নিয়েছেন, এরকম আমাদের হয়তো 2 কোটি ট্রেড লাইসেন্সধারী হয়তো ব্যক্তি আছেন, আমি জাস্ট এক্সাম্পশন হিসেবে বলছি, এরকম বিভিন্নজন বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বলেন। আমাদের আইন বলছে যে একটা অথরিটি যখন ট্রেড লাইসেন্স ইস্যু করেন ওনাকে নিশ্চিত হতে হবে যে ভাই আপনি ট্যাক্স রিটার্নটা দিয়েছেন কিনা, মানে এটাকে বলা হয় PSR, প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন।
উনি আগের বছরে ট্রেড লাইসেন্স নিয়েছেন, এবছর রিনিউ করবেন, রিনিউর সময় ওনাকে কিন্তু দেখাতে হবে উনি ট্রেড লাইসেন্সটা, ট্যাক্স রিটার্নের ডকুমেন্টেশনসটা ওনাকে দেখাতে হবে। এখন তাহলে দেখেন এখানে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে দেশের স্বার্থে। শুধুমাত্র জাতীয় রাজস্ব বোর্ড আহরণের জন্য আগাবেন, আর যিনি ট্রেড লাইসেন্স ইস্যু করছেন উনি যদি এই কমপ্লায়েন্সটা নিশ্চিত করতে না পারেন, তাহলে যত অ্যাফোর্ডে নেন না কেন আপনার এই যে নেট বাড়ানোটা এটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য সবাইকে আসলে এগিয়ে আসতে হবে। ইনফরমাল সেক্টরের কথাও কিন্তু দৌলত আক্তার মালা বলছিলেন, সেটাও আপনার কাছে শুনবো। আর আমার তো কিছু প্রশ্ন ছিলই, কিন্তু বিরতির সময় হয়েছে, ওটা নিয়ে ফিরি। জি সম্মানিত দর্শক, নিটোলটার 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি শেষ করে এসে এই আলোচনায় আবারও প্রবেশ করব এবং আপনারা সেই আলোচনায় থাকবেন আশা করছি। আবারও ফিরে এলাম নিটোলটার 21 রাতের আজকের আয়োজনে। কথা হচ্ছে কর নিয়ে, এবং আজকে আমরা শিরোনামটা এভাবেই রেখেছি যে কর নিয়ে যত কথা, কারণ কর নিয়ে তো আসলে অনেক কথা আপনাদেরও রয়েছে, নানান প্রশ্ন রয়েছে, সেগুলি একটু খুঁজবার চেষ্টা করছি, সমাধানের পথেও হাঁটবার চেষ্টা করছি, যদি তাতে ভবিষ্যতে আমাদের এই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা তো পূরণ হয়ই, বরঞ্চ আরও অনেক বেশি যে সম্ভাবনাগুলো উকি দেবার কথা সেগুলো উকি দেয়। আমি স্নেহাশিস বড়ুয়া আপনাকে রেখে গিয়েছিলাম, আলোচনার মাঝপথে থামিয়ে গিয়েছি। সেই জায়গাটায় আমি জানতে চাচ্ছিলাম যে যেটা দৌলত আক্তার মালা এর আগের বক্তব্যে বলেছেন, যেগুলো ইনফর্মাল সেক্টর যেগুলো থেকে, সেখান থেকে অনেক বেশি আসার কথা, বা আমরা যেটাকে বলি যে অপ্রাতিষ্ঠানিক খাত, সেটা কেন আমরা এখনো বাড়াতে পারলাম বা তাদেরকে আনতে পারলাম না এই আওতায়? আচ্ছা, এখানে আসলে আমাদের সবচেয়ে বড় দুর্বল দিক হচ্ছে যে আসলে সময় কিভাবে আগাচ্ছে আর আমরা কিভাবে আগাচ্ছি, এই দুটার সাথে একটা দ্বৈরথ আমরা দেখতে পাই। সময় আগাচ্ছে আসলে ডিজিটালাইজেশন দিয়ে, এবং শুধু বাংলাদেশ না, সমস্ত বিশ্ব কিন্তু ডিজিটালাইজেশন দিয়ে আগাচ্ছে। তো এখন আপনারা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটা উদাহরণ হয়তো এখানের মধ্যে আনার চেষ্টা হয়েছিল যে ইন্ডিয়া কীভাবে আগাচ্ছে আর আমরা কীভাবে আগাচ্ছি। ইন্ডিয়াতে মর্গান অ্যান্ড স্ট্যানলির এই লাস্ট কোয়ার্টার কোয়ার্টার 1 2024 রিপোর্ট বলছে যে তার যত রিটেল ট্রানজ্যাকশনস হয় তার 74% হয় ক্যাশলেস, যেটা 2018 সালেও ছিল 7%। তার মানে রিটেল যে ট্রানজ্যাকশনসগুলো হচ্ছে, আমরা এই যে মুদি দোকানি, ফলওয়ালা, তরকারিওয়ালা, যতজন আছে তাদের কাছে যখন আমরা ট্রানজ্যাকশন করি, বা মাঝখানে যারা মিডলম্যান যারা আছে, প্রত্যেক জায়গায় কিন্তু ক্যাশ দিয়ে কিন্তু লেনদেন হচ্ছে। আমরা কিন্তু কোনো ট্রেসেবিলিটি কিন্তু এনশিওর করতে পারছি না। ইন্ডিয়াতে 2006 সালে যখন আধার কার্ড ইন্ট্রোডিউসড হয়, এবং 2016 সালে যখন তারা ইউপিআই সিস্টেমটা ইউনিভার্সাল যে পেমেন্টের জন্য যে ইন্টারফেস চালু হয়, এর মাধ্যমে কিন্তু তারা দেখেছে যে তাদের ইকোনমি একটা বড় ধরনের মোমেন্টাম পেয়ে গেছে, ট্রানজ্যাকশনসগুলো কানেক্টিভিটি এনশিওর হয়ে গেছে। যে জায়গায় কিন্তু আপনি যদি বাংলাদেশে তুলনা করেন, সেদিন আমি একটা ফোরামে গিয়েছিলাম, তারা বলছে যে 10% নাকি এখন আপনার ক্যাশ ছাড়া লেনদেন হয়, বাকি 90% কিন্তু আপা বলেছে কত, প্রায় 85% ইনফর্মাল, উনি বলছে প্রায় এখনও 90% কিন্তু আপনার কী হচ্ছে, ক্যাশে লেনদেন হচ্ছে। যেখানে ক্যাশে লেনদেন হচ্ছে, তো তাকে আপনি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে কীভাবে আনবেন, তাকে ট্রেস কীভাবে করবেন যে আসলে তারায় 3.5 লাখ টাকা ক্রস করেছে কিনা। যদি ভিএটির কথা চিন্তা করেন, অনেক ব্যবসায়ী আছে যাদের প্রতি মাসে সেল হয়তো দেখা যাবে 2-3 কোটি টাকার উপরে, বছরে সেটা আপনার 30 কোটি টাকার উপরে চলে যাবে, কিন্তু সে যে আসলে 50 লাখ টাকার উপরে ট্রানজ্যাকশনস করে বা 3 কোটি টাকার উপরে যায়, তার যে ভ্যাটের ট্রানজ্যাকশনসে ভ্যাট দিতে হবে, তাকে কিভাবে আমি আনবো? ম্যানুয়ালি গিয়ে এত বড় একটা সংখ্যক লোকজনকে আসলে কি আনা সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত আমরা এই ইনকাম ট্যাক্স, ভিএটি এবং কাস্টমস এগুলোকে আমরা। এখানে আরেকটু প্রশ্ন আছে, যে প্রশ্নটা একদম সাধারণ মানুষের, এবং একটা প্রশ্ন বললেও ভুল হবে, একটা অভিযোগ আছে, যদিও ডক্টর মোহাম্মদ মতিউর রহমান রয়েছেন, তিনি ভালো বলতে পারবেন, কিন্তু আপনি বাইরে থেকে অভিযোগটা অনেকটা এরকম যে এই যে ডিজিটালাইজেশন এনবিআরই চায় না, এরকম একটি অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগটা বাইরে থেকে আপনার কতটা মনে হয় যে অনেক বেশি যৌক্তিক একটা অভিযোগ? আপনার কাছে আমি শুনবো। এই বিষয়ে মালা আপাও বলতে পারবেন যে হয়তো আমি গত 5 বছর ধরে কন্টিনিউয়াস লিখে যাচ্ছি, বলে যাচ্ছি, এটা কিন্তু একদিন আগে না, গত 5 বছর বা 6 বছর ধরে আমরা কন্টিনিউয়াস বলে যাচ্ছি, লিখে যাচ্ছি যে আমরা যে গতিতে ডিজিটালাইজেশনসে আগাচ্ছি। ধরেন ইনকাম ট্যাক্সে আমি একটা ইটিন খুলতে পারি অনলাইনে, আর হয়তো পার্সোনাল ট্যাক্সে তাও এখন কেউ কেউ দিতে পারে, কেউ কেউ দিতে পারে না, আমাদের গন্ডি কিন্তু এতটুকুতে লিমিটেড। আবার ভিএটিতে যদি আপনি যান, তাহলে কিছুটা হয়তো সাফল্য আমাদের এসছে, যেমন আমরা আগে রেজিস্ট্রেশনে, রিটার্ন ফাইলিংয়ে কিছুই পারতাম না। সৌভাগ্যের বিষয় হচ্ছে এখন অনেকাংশে, ধরেন 3.5 লাখের মধ্যে প্রায় 80% লোক কিন্তু অনলাইনে রিটার্ন ফাইল করতে পারে, এখানে একটা সৌভাগ্য আসছে। তো এখন এই যে আপনি বলছেন এনবিআর চায় কি চায় না,
আসলে এনবিআর তো একটা মানে পলিসি যদিও সেট করে, ইট ইজ এক্সিকিউটিং অথরিটি অ্যাজ ওয়েল। তো এখানে এনবিআর এর বাইরে কাউকে চিন্তা করতে হবে যে আসলে কিভাবে এই কম্প্রিহেন্সিভ ডিজিটালাইজেশনসটা করা যায়। কারণ যদি আমরা এই ডিজিটালাইজেশনসে ফেল করি তাহলে কী হবে দেখেন, এই এনবিআর এর মধ্যে আমার যে 3টা উইং আছে, একটা হচ্ছে কাস্টমস, ভিএটি এবং এনবিআর। আপনি যদি একটু খবর নিয়ে দেখেন, ওই এনবিআর এর ভিতরের মধ্যে ইন্ট্রা অপারেবিলিটিটা নাই, মানে এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের তথ্য দেখতে পাচ্ছে না, যার ফলে একজন ইম্পোর্টারকে যখন ইম্পোর্ট করে তখন কাস্টমসে একবার তথ্য দিতে হয়, ভ্যাট অফিসকে একবার তথ্য দিতে হচ্ছে, ইনকাম ট্যাক্সকে একবার তথ্য দিতে হচ্ছে। এখন যে অফিসার আছেন উনি চাইলে কিন্তু ওনার যদি ইউজার আইডি বা পাসওয়ার্ড থাকতো তাহলে উনি কিন্তু সমস্ত জিনিসগুলো ওখান থেকে দেখতে পারতেন। সো যার ফলে এই জায়গায় যেটা হচ্ছে আন্তঃযোগাযোগটা বাড়ানো দরকার। আমি আন্তঃযোগাযোগ এবং বহিঃযোগাযোগ, কারণ ইন্ট্রা অপারেবিলিটি যেটা বলছে যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে আমরা সম্ভবত 2018 সালের দিকে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে বিআরটিএস সার্ভার লিঙ্ক হয়, পরবর্তীতে আইবাস সিস্টেমও লিঙ্ক হয়। এখন শুধু আইবাস এবং বিআরটিএস শুধু যোগ করলে তো হবে না, আপনার অনেকগুলো অথরিটি আছে, যেমন ধরেন জাতীয় যে ল্যান্ড যে অফিস আছে, আপনার অ্যাপার্টমেন্টের জন্য যে রিয়েল এস্টেটের যে অথরিটিগুলো কানেক্টেড আছে, এগুলোর সাথে একসাথে কানেক্টিভিলিটিগুলো এনশিওর করা দরকার। যদি আমরা ইন্টার অপারেবিলিটিও যদি এনশিওর করতে না পারি তাহলে একজন এসএসসি, এই যে আজকাল পেপারে রিপোর্ট হচ্ছে অমুক জনের 700 বিঘা জমি আছে, 800 বিঘা জমি আছে, ওনার রিটার্নে তো এটা দেখানো নাই, তাহলে এই যে রিটার্নে দেখাতে হবে, তাহলে তো এই সংযোগটা স্থাপন করতে হবে। চমৎকার বলেছেন। এবং আপনার কাছে যে হুন্ডির প্রশ্ন রেখেছিলাম সেগুলো নিয়ে আমি পরে ফিরি, বরং এই জায়গাটা দৌলত আক্তার মালা আপনাকেও শুনে নিই। আপনিও কি মনে করেন সাধারণ মানুষের এই যে অভিযোগ এটা অনেক বেশি যৌক্তিক, যে এনবিআর নিজেই চায় না যে ডিজিটালাইজেশনের মধ্যে আসুক? জি, এটা আসলে কিছুটা তো অবশ্যই যৌক্তিক আমি বলবো, কারণ গত 2 দশক ধরে লিখে যাচ্ছে এনবিআর এর বিভিন্ন ডিজিটাইজেশন প্রজেক্ট, এবং কি হবে, কতটুকু হবে, কিভাবে আমরা সাকসেসফুল হব, কিন্তু ওটা আসলে দেখা যায় যে ওটা সাস্টেইনেবল হয় না, একটা স্টেজে এসে কেমন যেন থেমে যায়। এবং দাদা যেটা বলছিলেন যে ইন্টারঅপারেবিলিটি, এটা যেমন ইম্পর্টেন্ট, এনবিআর এর যেমন আপনি ধরেন ইনকাম ট্যাক্স উইংয়ের খুব ছাড়া অটোমেশন, ইটিডিএস করেছে, ইটিআইএন করেছে, একটার সাথে আরেকটার যে যোগাযোগ সেটা যদি যতক্ষণ পর্যন্ত এনশিওর না করবে, আলাদা আলাদা সফটওয়্যার দিয়ে কিন্তু এটা হয় না। যেমন এক সময় ছিল রিডা প্রজেক্ট, এক সময় ছিল ট্যাক্স প্রজেক্ট, এরকম বিভিন্ন প্রজেক্টে এই প্রজেক্টের যে ইনিশিয়েটিভগুলো ওগুলো কিন্তু এখন আর কোনো ভিজিবল না। যেমন মতিউর ভাই বলছিলেন যে এলটিওর কথা, এলটিও ইনকাম ট্যাক্সে কিন্তু একটা প্রজেক্ট ছিল যে আপনি বড় করদাতা যারা কর্পোরেট আছে তাদের সমস্ত ডাটাবেস তৈরি করে ফেলা, ওটাও 2-3 বছর পরে আর কন্টিনিউ করেনি, এখন কিন্তু ওটা নেই। মানে কেমন যেন একটা ফুড ড্র্যাগিং দেখা যায় এনবিআরে, যে মানে আগাতে চায় হয়তো কিন্তু পারে না, কি যে আটকে রাখে সেই বিষয়টা। আমরা সবাই তাহলে কি এরকমই যে আমরা ভাবছি যে এই ডেটাগুলো থাকলে অনেক বেশি সুবিধা হতো, বা যেটা একদম স্নেহাশিস বড়ুয়া বললেন যে হ্যাঁ ওনারা যদি ওইটা একটা ক্লিক করে ওটা দেখে নিতে পারতেন, আবার যিনি যাচ্ছেন তাকে একবার ভ্যাট অফিসে, একবার কাস্টমসে, এটা তো এক ধরনের আমি বলবো যে হয়রানিও হচ্ছে নানানভাবে, সেটা আসলে দূর হতো। আমি ছোট্ট করে একটু ডক্টর মোহাম্মদ মতিউর রহমানকে শুনে নেই, কারণ তিনি যেহেতু এনবিআর এর তিনি হয়তো বসে আছেন এগুলোর যৌক্তিক ব্যাখ্যাটা দেবার জন্য। প্রথমত আমি একটা জিনিস বলবো যে আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছেন উনি কিন্তু এই জিনিসটা নিয়ে প্রত্যেকটা রেভিনিউ মিটিংয়ে আক্ষেপ করেন যে আমরা আগাচ্ছি না কেন, হ্যাঁ, যে কেন আমরা ডিজিটাইজেশনটা ঠিকভাবে করতে পারছি না। আসলে সমস্যাটা কোথায়, যে আপনি যখন ডিজিটাইজেশন করতে চাবেন তখন আপনার কিন্তু 3টা জিনিসের সমন্বয় দরকার। প্রথম হলো যে আপনি কি প্রসেসটা নিয়ে কাজ করতেছেন, সেই প্রসেসে বিজনেস অ্যানালাইসিসটা ঠিক আছে কিনা, কারণ আপনি যদি বিজনেস অ্যানালাইসিসটা ঠিকভাবে না করেন তাহলে তো আপনি সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন না। 2 নম্বর হলো যে এই কাজটা যে আপনি ইমপ্লিমেন্ট করবেন সেই জন্য আপনার প্রয়োজনীয় জনবল আছে কিনা, এবং সেই জনবলের যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত জনবল কিনা, বা তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে কতটুকু, এই গ্যাপ অ্যানালাইসিসটা করা আছে কিনা। এই জনবল সংকটের কথা তো আমরা শুনে যাচ্ছি বছরের পর বছর। জনবল সংকটও বলতেছি না আমি বলতেছি যে ওই কাজটি করার জন্য যে জনবল দরকার সেই জনবল হয়তো আমার আছে, তাদেরকে একটু প্রশিক্ষণ দিয়ে ডেভেলপ করতে হবে, কিন্তু সেইটার জন্য যে পরিকল্পনাটা দরকার সেই পরিকল্পনা থাকতে হবে। আর থার্ড যেটা দরকার সেটা হলো যে আপনার ইনফ্রাস্ট্রাকচারটা আপনার ওইটা করার মতো আছে কিনা। হ্যাঁ, যেমন আপনি এখন স্টুডিওতে বসে এই প্রোগ্রামটা করতেছেন, এই স্টুডিওর জন্য কিন্তু অনেকগুলো জিনিস ব্যবহার হচ্ছে, ঠিক তদ্রূপ কিন্তু প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আপনার একটা প্রসেস লাগবে, প্রসেসটা রিইঞ্জিনিয়ারিং করতে হবে, সেটার জন্য ম্যান পাওয়ার লাগবে, সেটার জন্য ইনফ্রাস্ট্রাকচারটা আবার যথাযথ লাগবে। আমি যদি এনবিআরের কথা বলি তাহলে এনবিআরের যে কথাগুলো বলেছেন যে রিরা বিভিন্ন প্রজেক্ট থেকে যেগুলো আসছিলেন, বেসিক্যালি ওই প্রজেক্টগুলো ভালোভাবে অ্যানালাইসিস করেই নেওয়া হয় নাই,
এর ফলে হয়েছে কি যে একটা ফান্ড আসছে, একটা প্রজেক্ট হয়েছে, প্রজেক্টটা শেষ, পরে একটা সিডি তৈরি হয়েছে, কিন্তু ওইটা দিয়ে যে আমার বাস্তবে যে কাজ করা সেটা হয়নি। মানে সেখানে কি এটা ভাববার মতো, আমি একটু ছোট ছোট করে জেনে নেই, আপনাকে শুনবো, সেটা ভাববার মতো কি সেরকম যদি বলি মাথা ছিল না? মানে এখন আমি বলি যে আমি পিছনে না যাই, করতে হবে, সেখানে একটা প্ল্যানিং দরকার, সেটা হয়নি। পিছনে না যাই, আমি এখনকারটা নিয়ে বলি। যেমন যেটা বলেছেন যে ভ্যাটে কিছু বেসিক কাজ হয়েছে, ভ্যাটে আমাদেরই একজন কলিগ কাজী মুস্তাফিজুর রহমান, মানে ডেডিকেটেডলি সে দীর্ঘদিন ধরে এইটাকে তার টাইম নিয়ে কাজ করতেছে, এবং একটা মাথা দিয়া সে কিন্তু পুরো টিম সহ ফরেনার সহ ডেডিকেটেড হইতে কাজ করে সে একটা লেভেলে নিয়ে আসছে। ঠিক তদ্রুপ যে কথাটা বললো যে সমস্ত বাহির এবং ভিতরের যে সংযোগ করা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, সেইটার জন্য আমাদের কিন্তু সিঙ্গেল উইন্ডো সিস্টেম কাজ হচ্ছে। তো এই সিঙ্গেল উইন্ডো সিস্টেম নিয়ে অনেক দিন ধরে, ওই যে দাতা সংস্থা আছে, অনেক দিন ধরে কাজ হচ্ছে, বাট এই কাজটা শেষ করা খুব জরুরি। তাহলে এই সার্ভিসটা যেমন যে ট্রেড লাইসেন্স নিচ্ছে তার সাথে কিন্তু তখন ইনকাম ট্যাক্স, ভ্যাট সংযোগ হয়ে যাবে। অথবা আপনি একটা পণ্য খালাস নিচ্ছেন, আপনি হয়তো দেখা যাবে যে আপনি বিএসটিআই থেকে একটা সার্টিফিকেট নিতে হচ্ছে, তখন কিন্তু কাস্টম হাউস, বিএসটিআই এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্যে সংযোগ হয়ে যাবে। এর ফলে যেটা হবে, সার্ভিস ডেলিভারি সিস্টেমটাও বাড়বে, স্বচ্ছতাও বাড়বে এবং অটোমেশনটাও কাজ করবে। আর একটা, আমি জানি না কথা বলার সুযোগ আছে কিনা, আর একটা জিনিস, যেমন আমি আপনাকে এখন একটা এক্সাম্পল দিয়ে বলি, যে কোনো জিনিস করতে হলে যে স্মার্ট বাংলাদেশ, যে আমাদের এইবার মাননীয় প্রধানমন্ত্রী যে শব্দটা দিয়েছেন যে এইভাবে আমরা একটা স্মার্ট বাংলাদেশ করতে চাই, সেই স্মার্ট বাংলাদেশ করতে হলে কিন্তু আপনাকে যে অটোমেশনটাই করেন আপনি, বা যে কাজটাই আপনি করেন, সেটা কিন্তু সাস্টেইনেবল একটা কাজ হতে হবে। মনে করেন অনম্যান শো হলে হবে না। যেমন আমি আছি, যেমন আমি এখন যে অফিসটাতে আছি, এই অফিসটাতে ফর এক্সাম্পল 14,000-এর বেশি মামলা ছিল। হ্যাঁ, উনি যেমন মামলা মোকদ্দমা ইয়ে করে উনি জানেন, এখন মাত্র 458টা মামলা আছে। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু শেষ না। এই যে কাজগুলো আমি করলাম, এইটাকে কিন্তু অটোমেটেড করা দরকার। কিভাবে আমি কেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেভেলপ করতে পারি, তারপর আমরা মনে করেন আমি পুরো জিনিসটাকে ডিজিটাইজ করতে পারি, যাতে ফিল্ড থেকে একদম মামলাগুলো অনলাইনে সাবমিট করবে, অনলাইনে থাকবে, হাইকোর্টের সাথে এবং নিচের সাথে একটা যোগাযোগ থাকবে, ফাইলগুলো ডিজিটাইজ হবে। তাহলে হবে কি যে আমি চলে গেলাম, কিন্তু সিস্টেমটা থেকে যাবে এবং তখন সিস্টেমটা কাজ করবে। তো এখন আপনার যে প্রশ্ন হলো যে আমরা এটা চাই না, দেখি হয় না, আপনি এই প্রশ্নটা করেছেন। আমি যেটা বলবো বেসিক্যালি যে কোনো কাজ করতে গেলে একটা সময় দরকার, অনেক সময় আমরা পেয়েছি, কিন্তু আমি যেটা মনে করি যে যোগ্য লোককে যোগ্য জায়গায় যদি একটু সময় নিয়ে রাখা হয় এবং তাকে যদি স্বাধীনভাবে, চেয়ারম্যান স্যার যেভাবে মনিটরিং করেন, যে যদি স্বাধীনভাবে তার সাথে কথা বলে যে ঠিক আছে, সে যদি সত্যিকার অর্থেই এই কাজগুলো সঠিকভাবে করতে চায়, তাকে সহযোগিতা করেন, তাহলে হয়তো আসলে এনবিআর রিয়েল ডেভেলপমেন্ট সম্ভব। নচেত কোনো একজন ব্যক্তি বিশেষ উদ্যোগ নিয়ে কোনো কিছু করতে পারবেন, এটা অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে করতে হবে। সময় এবং স্বাধীন দুইটা শব্দ ব্যবহার করেছেন, শব্দ দুইটা কিন্তু আসলে অনেক অনেক আলোচনা তোলে, কারণ স্বাধীনভাবে কাজ করবার এই আলোচনাটাই বিশেষ করে যখন আসে, তখনও আবার একদম সাধারণ মানুষের ভেতর থেকেও নানান ধরনের আলোচনা উঠে আসে। আমার মনে হয় স্নাশিস বড়ুয়া, আমি বোঝাতে আপনাকে সক্ষম হয়েছি যে কি আলোচনাটা সেখানে আসে। জি, তো আসলে এটা তো মানে অবশ্যম্ভাবী, কারণ স্যার কিন্তু শুরুর দিকে একটা কথা বলেছেন যে আমাদের একটা পঞ্চবার্ষিকী একটা পরিকল্পনা আছে, মানে আমাদের একটা পার্সপেক্টিভ প্ল্যান আছে, সেটা হচ্ছে 2031-এ কী হবে আর 2041-এ কী হবে। তো এই জায়গাগুলোতে আমরা যদি দেখি, যেহেতু আমরা একটা সময় এবং পরিকল্পনা এগুলো নিয়ে আমরা আলাপ করছি, আমাদেরকে একটা উন্নত দেশের স্বপ্ন আমরা দেখছি, যেখানে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও যেটা আছে সেটা 22%-এর কাছাকাছি হবে। তো এখন আমরা যেভাবে যাই না কেন, ম্যানুয়ালি আমরা লোকজন, মানে আমরা জনবল বাড়াই, আমরা অফিস বাড়াই, ইনফ্রাস্ট্রাকচার বাড়াই, যেভাবে বাড়াই না কেন, দিনের শেষে গিয়ে যদি এই ডিজিটালাইজেশনসটা করা না হয়, তাহলে আমরা কিন্তু সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। লোক বাড়িয়ে হয়তো আমি আরও 2% বাড়াতে পারবো, আরও 3% বাড়াতে পারবো, কিন্তু যদি আমরা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে না পারি, আমরা সে জায়গায় পৌঁছতে পারবো না। তাহলে এই যে সময় এবং স্বাধীন যে কথাটা আপনি বলছেন, এখানে কাকে লাগবে, কীভাবে করবে, আমাকে কি এই হুইলটা ইনভেন্ট করতে হবে, মানে এই জিনিসটা বানানোর জন্য, মানে সময়ের যে কথাটা বলছে, আপনি একটু পার্শ্ববর্তী দেশ, সবাই তো উদাহরণ দেয়, অনেকে সিঙ্গাপুরের উদাহরণ দেয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম এদের উদাহরণ দেয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তারা ইনকাম ট্যাক্স এবং ভিএটির যে সিস্টেমগুলোকে ডিজিটালাইজেশনস করেছে, কীভাবে করেছে, আমাদের তো একটা বন্ধুপ্রতিম দেশ, তাদের ওখানেও কাস্টমস আছে, তাদের ওখানেও ইনকাম ট্যাক্স, জিএসটি না ইনকাম ট্যাক্স আছে, জিএসটি আছে। আজকে আমাদের ইন্ডিয়ান বন্ধুরা বলছে আমরা সব বড় কর্পোরেটদের কথা ভুলে যাই, কারণ আমাদের সবচেয়ে বড় করদাতা হচ্ছেন স্বাভাবিক করদাতা,
ব্যক্তি করদাতা, কর্পোরেট আছে 3 লাখ, আর বাকি সমস্ত 40 লাখে হচ্ছে কিন্তু ব্যক্তি বা পার্টনারশিপ ফার্ম। তো সবাই বলছে দেখেন আমি এমন জিনিস চাই যে আমি যখন রিটার্ন দিব আমার কি কি আয়ের তথ্য আছে এখানে সিস্টেমের মধ্যে এটা বলা থাকবে, কোন কোন জায়গায় আমার কর কাটা আছে সেটা সিস্টেমে থাকবে। আমি বছরের শেষে শুধু রিকনসাইল করে কি করব, একটা ফাইলিংটা করব। আমার যদি বেশি টাকা দেয়া থাকে রিটার্ন প্রসেস হওয়ার পর একটা সার্টেন টাইমে আমার টাকাটা আসবে। আমাকে যদি কোনো শুনানিতে যেতে হয় সব নোটিশগুলো আমাকে ডিজিটাল ওয়েতে আসবে, আমাকে ফেসলেস একটা অনেক সুবিধা হয় মানুষের জন্য এটা করতে হবে। কারণ আমরা যদি সেই সুযোগ সুবিধা করে দিতে না পারি তাহলে দেখা যাবে ওই যারা কর দিচ্ছেন তাদের উপরেই কর ভারটা বাড়তে থাকবে, যারা দিচ্ছেন না তারা সবসময় নেটের বাইরে থাকবে। তাহলে যে কাকে আমরা পাবো সেরকম মানে স্বাধীন এবং এই সময়ের মধ্যে করা, দেখেন দিস আর নট রকেট সায়েন্স। আপনাকে কিন্তু এটা চিন্তা করতে হবে যেহেতু ইনকাম ট্যাক্স, ভিএটি এবং কাস্টমস আলাদাভাবে চলে, এমন একটা বডি বা এমন একটা প্রজেক্টস নিতে হবে ভিতর থেকেই, কিন্তু মানে এই জায়গার ভিতর থেকেই, মানে যাদের কাছ থেকে আপনি দীর্ঘদিন সময় পাবেন। ধরেন একজন মেম্বারকে আপনি প্রজেক্টের হেড করলেন, উনি কিন্তু 1 বছর বা 2 বছর পরে গিয়ে কিন্তু রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। তাহলে এমন ব্রিলিয়েন্ট এবং ব্রাইট অফিসারদেরকে আনতে হবে যারা সার্ভিসে থাকবেন। সাথে আপা যেটা বলেছেন যে আমাদেরকে আইটি এক্সপার্টস যারা আছে তাদেরকে আনতে হবে, প্রফেশনালদেরকে আনতে হবে, ইকোনমিস্টদেরকে আনতে হবে, এনে আমাদেরকে সেই স্বপ্নের বাংলা যেটা আমরা 31-এ দেখতে চাচ্ছি বা 41-এ দেখতে চাচ্ছি সেই রূপরেখার সাথে অ্যালাইনমেন্ট করে কীভাবে প্রজেক্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আই বিলিভ ইউ ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল ইজ দেয়ার। কতটুকু পলিটিক্যাল উইল পাওয়ার আমাদের মধ্যে আছে যে আমরা এই জিনিসটা চাই কিনা, আমরা যদি এটা চাই, আমরা যদি চাই এটা বাস্তবায়ন করা, আমি মনে করি না অসম্ভব ব্যাপার। আমি মনে হয় যে আলোচনায় যেহেতু শেষের দিকে চলে যাচ্ছে আপনাকে একটি প্রশ্ন করে রেখেছিলাম, সেটার উত্তর না নিলে আমার দর্শকরাও বলবে যে এই প্রশ্নের উত্তরটা তো আসলে তার কাছ থেকে শোনা হলো না। সেই জায়গায় নিঃসন্দেহে স্নেহাশিস বড়ুয়া এই উত্তরটা দিবেন যে রেমিটেন্সের যে কথাটা বলা হয় এবং সেখানে প্রপার যে ব্যাংকিং যে চেইন সেটা যদি আরো একটু বেশি এক ভাষায় বলা যেতে পারে আন্তরিক হতো তাহলে হুন্ডির উপর হয়তো এই ভাইয়েরা নির্ভর করতেন না যারা রয়েছেন বাইরে। জি, তো ধন্যবাদ আপনাকে। আসলে হুন্ডি জিনিসটা কিন্তু মানে এটা তো একটা মানি ফ্লো, এটা আপনি যদি গ্লোবালি যে কোনো দেশে যাবেন দেখবেন এই সিস্টেমটা মানে এই যে ট্রানজ্যাকশনের যে সিস্টেমটা এটা অলমোস্ট প্রত্যেকটা দেশে আছে। ধরেন যদি বাইরের দেশে মনে করেন আমাদের মিডল ইস্ট থেকে তো বেশি আসে, তো মিডল ইস্টে যদি এই টাকাটা পাঠানোর সিস্টেম না থাকতো তাহলে বাংলাদেশে তো টাকাটা আসতো না, ওখানেই তো ব্লক হয়ে যেত যে বেনিফিশিয়ারি কার কাছে যাচ্ছে। এটা গ্লোবালি আমেরিকা থেকে টাকা আসছে, ইউকে থেকে টাকা আসছে, প্রত্যেক দেশে আছে। এখানে মেইন প্রবলেমটা হচ্ছে যে আপনি যে রেটে টাকাটা পাচ্ছেন, ধরেন আপনি একটা জিনিস কিনতে গেলেন আপনাকে 100 টাকা বললো, আবার আরেক জায়গায় সেটা 90 টাকা বললো, আপনি কোনটা কিনবেন? যেটা একই জিনিস যদি 90 টাকা দিয়ে পান আপনি তো 100 টাকায় কিনবেন না। ঠিক সেম ওয়েতে আপনি যদি $100 পাঠান, কেউ যদি বলে আপনাকে 124 টাকা দিব আর ব্যাংকে আসলে আপনাকে 117 টাকা দিবে, তাহলে সে কোনটা নিবে? স্বাভাবিক যেটা বেশি আছে সেটাই সে সবাই চাইবে, তার হিসাবটা চাইবে। তো এটার জন্য আমি মনে করি হয়তো আমরা অনেক দেরিতে হলেও একটা স্টেপস নিয়েছি, আমরা অনেক দেরি করে ফেলেছি। যে কাজটা আমাদেরকে আরও বছরখানেক আগে করা দরকার ছিল, এই যে ক্রলিং প্যাক সিস্টেম যেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন সেন্ট্রাল ব্যাংক এটা দিয়েছে, এই ক্রলিং প্যাক সিস্টেমে মার্কেটের সাথে কাছাকাছি রেটটা রাখা হয়, মানে আপনাকে প্যাকিং করা হয় মার্কেটের সাথে। সো মার্কেটের সাথে প্রাইসটা আমরা যদি সাপ্রেস না করে কাছাকাছি রাখি তাহলে মানুষের মধ্যে এই হুন্ডি করতে গেলেও তো একটা চার্জ লাগে, এটা আর ফ্রি আসছে না। তো এই জন্য আমরা যতক্ষণ না পর্যন্ত এই রেটটা মার্কেটের কাছাকাছি নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে এই আস্থাটা খুঁজে পাবো না। এবং আমাদের এই হুন্ডির পাশাপাশি সবচেয়ে বড় মানে রেমিটেন্সের পাশাপাশি সবচেয়ে বড় যে জায়গায় কাজ করার জায়গা আছে সেটা হচ্ছে ট্রেড বেস মানি লন্ডারিং। আমরা যতক্ষণ পর্যন্ত এই ট্রেড বেস মানি লন্ডারিংকে কমাতে পারবো ততক্ষণ পর্যন্ত রেটের যে স্ট্যাবিলিটি সেটা আমরা কিন্তু দেখতে ব্যাখ্যাটা চমৎকারভাবেই তুলে ধরলেন। এবং সেখানে আপনার মতো করে অনেকেই বলছেন যে এই ক্রলিং পেগের কথা বলছেন যে যাক তবু শুরু তো হয়েছে, এটা সামনের দিনে ভালো কিছু করবে। আমি সেই স্বাধীন শব্দটা আবার একটু আসতে চাই। দৌলত আক্তার মালা, আপনাকে এখান থেকে শুনবো যে একজন বলেছিলেন যে আমি যখনই অর্থনীতি নিয়ে হিসাব করতে বসি বা অর্থনীতি নিয়ে ভাবতে বসি আমি কেন জানি ওই ছোটবেলায় পড়ে আসা বাংলা বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দেই, কারণ অনেকগুলো শব্দ এখানে আমার মাথার মধ্যে ঘুরপাক খায়। সেখানে আমিও আজকে তার মতো করে একটু বলতে চাই যে এই স্বাধীন ব্যাপারটা যদি সবার ব্যাপারে ছেড়ে দেওয়া হয়, মনিটরিং না থাকে, সেখানে আন্তরিকতা নৈতিকতা যদি একদম বাইরে চলে যায় তাহলে এই স্বাধীন বা এই স্বাধীনতা নিয়ে আর কি হতে পারে আপনার কাছ থেকে শুনে আমাকে মোটামুটি শেষ করতে হবে। জি ধন্যবাদ। আমি একটু জাস্ট আগের প্রসঙ্গে করি তারপর আপনার প্রশ্নে আসছি। সেটা হচ্ছে যেটা বলা হচ্ছিল যে অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয় এবং কি কি করা যেতে পারে। আমার কাছে মনে হয় যে সাস্টেইনেবিলিটি যেটা মতিউর ভাই বললেন যে এনবিআরএ কিংবা গভর্নমেন্ট মন্ত্রণালয়গুলোতে একটা টাগ অফ ওয়ার কাজ করে, যেটা বলা হয় যে ইন্টারঅপারেবিলিটি, একটা মন্ত্রণালয়ের সাথে কিংবা একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের তথ্য আদান প্রদান, যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর কথা বলা হলো,
যতক্ষণ পর্যন্ত আপনার অন্যান্য এন্টিটিগুলো যারা ট্রেড লাইসেন্স দিচ্ছেন, RGSC এবং অন্যান্য যারা সাপোর্টিং এন্টিটিগুলো আছে, তো যতক্ষণ পর্যন্ত তারা কিন্তু অটোমেটেড না হবে, ইন্টার কানেক্টিভিটি স্ট্যাবলিশ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সাকসেসফুল হবে না। দেখেন আপনি, আমরা যদি NID করতে যাই, আমরা যদি জন্ম নিবন্ধন করতে যাই, প্রত্যেকটা এন্টিটিতে গিয়ে আমাকে কেন সেপারেটলি আমার সমস্ত তথ্য দিতে হবে? তারা দুটোই তো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, পাসপোর্টও গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, যে বার্থ সার্টিফিকেট যারা করে তারাও গভর্নমেন্ট, তাদের মধ্যে কেন ইন্টার কানেক্টিভিটি নেই? কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের একটা পাওয়ার, যেটা বললাম যে টাগ অফ ওয়ার, একটা পাওয়ার কিংবা একটা অথরিটি রাখতে চায়, যেটা ইন্টার কানেক্টিভিটি হলে হয়তো অনেকটাই ডিজিটাইজ, আমাকে আপনার কাছে যেতে হচ্ছে না, আমাকে পাসপোর্ট অফিসে যেতে হচ্ছে না, আমাকে NID-তে যেতে হচ্ছে না। এই জিনিসটা আসলে মাইন্ডসেটের বিষয় আমার কাছে যেটা মনে হয়। যেমন আপনি যেটা বললেন যে স্বাধীন, তো সেক্ষেত্রে আসলে মাইন্ডসেট যতদিন পর্যন্ত ডেভেলপ না হবে ততদিন পর্যন্ত এই স্বাধীন পদক্ষেপগুলো নেওয়া খুবই কঠিন হয়ে যায়। এবং এটার জন্য যেটা আমরা এর আগেও অনেকবার লিখে এসেছি যে আমরা কেন নাম্বার থাকবে না যেটা দিয়ে সমস্ত এক্সপেন্ডিচার ট্র্যাক করতে পারবে গভর্নমেন্ট, যেহেতু আমি কি খরচ করছি, জি, এটা যেমন আমি ট্যাক্স পেয়ার হিসেবে আমারও চাওয়া যে আমাকে কেন প্রত্যেকটা জায়গায় গিয়ে একবার টিন নিতে হবে, একবার বিন নিতে হবে। তেমন গভর্নমেন্টেরও কিন্তু ডিপার্টমেন্টগুলো তাদের জন্য কিন্তু অনেক সিম্পলিফাই হতে পারে। যেটা আমি বারবারই বলে আসি যে যতক্ষণ পর্যন্ত আপনার অটোমেশন হবে কিন্তু মাইন্ডসেট না চেঞ্জ হবে, যে ম্যান বিহাইন্ড মেশিন, ম্যান বিহাইন্ড দ্য মেশিন হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। যতই আপনি পদক্ষেপ নেন না কেন, ওই ইচ্ছা শক্তিটা থাকতে হবে যে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং NBR আরেকটা বিষয় যেটা আমি একটু আগে বলছিলাম, একটু ক্লিয়ার করি, যে ফুড ড্র্যাগিং যে ইনিশিয়েটিভগুলো দেখা যায় না। যেমন একজন চেয়ারম্যান উনি চলে যাওয়ার পরে ওনার ইনিশিয়েটিভগুলো বন্ধ হয়ে যায়, আবার নতুন করে শুরু হয়। হ্যাঁ, যেমন বর্তমান চেয়ারম্যান স্যার ওনার মেয়াদ যেমন একটা লম্বা সময় পর্যন্ত। তো আমরা আশা করি যে এই সময় হয়তো কিছু পজিটিভ জিনিসগুলো আসবে, যেহেতু সাস্টেইনেবিলিটি আছে, ওনার উদ্যোগগুলো উনি চালিয়ে নিতে পারছেন। তো এই জিনিসগুলো আসলে খুবই দরকার। এবং সিস্টেম দাঁড়িয়ে গেলে তো একজনের পদক্ষেপ আরেকজন এসে একদম বাতিল করে দিবেন, সেটা তো হওয়ার সুযোগটা আসলে কম ছিল। ওই যেটা বলেছেন মতিউর ভাই, যে ইম্প্যাক্ট অ্যানালিসিস ছাড়া যখন প্রজেক্টগুলো নেওয়া হয়, যথেষ্ট হোমওয়ার্ক না করে যখন প্রজেক্টগুলো নেওয়া হয়, তখন ওটাতে কিছু না কিছু ফ্লস কিন্তু থেকেই যায়। আর সেটাকে হাইলাইট করে সেই জিনিসটাকে বন্ধ করে দেওয়া কিন্তু খুব ইজি। জি, শেষ করতে হবে একদম 30 সেকেন্ডে একটি বিষয় যেটা আলাপ করা হয়নি সেটা ছোট্ট করে শুনে নিয়ে আমি শেষ করব। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, NBR নিয়ে অনেক কথা হলো, কিন্তু আমি একদম ভূমিকা বক্তব্যে বলেছিলাম নাগরিক যে সচেতনতা, সেখানে অ্যাওয়ারনেস বিল্ড আপে আসলে কি করা যেতে পারে, ছোট্ট করে আপনার কাছ থেকে শুনে শেষ করি। আমাদের NBR থেকে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। যেমন আপনি দেখেন যে ওই যারা ভ্যাট দিচ্ছে ওই মেশিনে, আপনি যখন দোকানে যান আপনাকে একটা ইনভয়েস দিচ্ছে, তাই ইনভয়েসটা ড্রপ মানে এটার ভিতরে লটারি হচ্ছে এবং তাদেরকে জানানো হচ্ছে, এটা জাস্ট তাদের অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্যই করা হয়। তবে আমি মনে করি যে অ্যাওয়ারনেস বাড়ানোর অনেক সুযোগ আছে। এইটার জন্য আসলে NBR-কে এখন এই জায়গাটায়, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে আমি মনে করি যে আমরা যে এই যে ট্যাক্সের যে চেঞ্জগুলো আনছি, এই বাজেটটা পাস হওয়ার পরে এই চেঞ্জের যে বিভিন্ন ইম্প্যাক্টগুলো আছে বা এটা টার্গেট গ্রুপ যারা আছে এদেরকে মাথায় রেখে কিন্তু আমরা কিভাবে তাদের কাছে এই তথ্যগুলো পৌঁছাতে পারি, এই জন্য কিন্তু আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিত। যেমন আপনি দেখবেন আমাদের যে বিভিন্ন বাণিজ্যিকীকরণ যেটা বলি, তো ট্যাক্স আদায়ের জন্য কিন্তু সচেতনায়ন করার জন্য এটা একটা বাণিজ্যিকীকরণ করা প্রয়োজন। এবং এটা আমি মনে করি যে রেডিও, টিভি, প্রিন্ট মিডিয়া এবং আমাদের সব জায়গায় এই প্রচারটা থাকা উচিত হতে পারে। এখানে বিজ্ঞাপনের ব্যাপারটা ভাবা যেতে পারে, মানুষের অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আসলে আরো অনেক কিছু করার থাকতে পারে। আমাদেরও আরো অনেক কিছু আলোচনা করবার রয়েছে, কিন্তু আমার সময় নেই। এখানে সময় একটা বড় ব্যাপার, সেক্ষেত্রে আজকের মতো শেষ করছি, কিন্তু নিঃসন্দেহে প্রত্যাশা তো থাকবেই আমরা যেন এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, আপনাকে স্নেহাশী পড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দৌলত আক্তার মালা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ 21 টিভিকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য।
সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা এতক্ষণ বসে এই আলোচনাটা শুনেছেন, এবং যারা শুনেননি পরবর্তীতে আমরা যখন এটা একেবারেই সেই ইউটিউবে যায় সেখান থেকেও যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা নাগরিক, আমাদেরও কিন্তু একটি অ্যাওয়ারনেস বিল্ড আপ হওয়া প্রতি মুহূর্তে দরকার, এবং যারা শুনেছেন তারা এই বার্তাটা আরও অনেকের মধ্যে ছড়িয়ে দেবেন। নাগরিক হিসেবে কর দেওয়ার দায়িত্ব কিন্তু আমারও রয়েছে, যদি আমি করের আওতায় পড়ে যাই, এবং আমার আশপাশে যারা রয়েছেন যারা এখনও এই বিষয়ে অবগত নয় তাদেরকেও কিন্তু আমরা একটু হলেও তাদের সচেতনতা বাড়াতে সাহায্য করতে পারি, কারণ তাদেরকে সচেতন হতে হবে, না হলে এগিয়ে আসবো কী করে। আর ফাঁকির যে ব্যাপারগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখি, একদম কর্পোরেট কর ফাঁকি থেকে আয়টা কম দেখিয়ে নানান কিছু, যদি আমাদের কাছে ডেটা থাকে সেই ডেটাটাও পৌঁছে দেওয়ার তো নানান জায়গা রয়েছে, সেই জায়গায় আমরা নিঃসন্দেহে সাহায্য করব, সহযোগিতা করব, এটা আমাদের জায়গা। আর যেখানে যথাযথ কর্তৃপক্ষ রয়েছে তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে তারা এগিয়ে আসবেন, তারা সেই কাজটা ভালোভাবে করবেন। আন্তরিকতা, নৈতিকতা এগুলো যেন সবসময় থাকে যে কোনো পদক্ষেপের সাথে, না হলে সব লক্ষ্য বলি, পদক্ষেপ বলি, সেগুলো আসলে মুখ থুবড়ে পড়ে। প্রত্যাশা থাকলো ভালো কিছু হবে সবার সমন্বিত প্রচেষ্টায়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।